প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আবার হাসনাত আবদুল্লাহকে নিয়ে এপিসোড বানাতে হচ্ছে। মনে হচ্ছে গড়ে আমাকে প্রতিদিনই একটি করে এপিসোড বানাতে হবে হাসনাত আবদুল্লাহকে নিয়ে। এরকম প্ল্যান ছিল না, বাট হাসনাত কাজই এমন করছেন যে বাধ্য হয়ে যাচ্ছি তাকে নিয়ে এপিসোড বানাতে। রিপিটেডলি হচ্ছে, বাট উপায় নেই, বানাতেই হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, গতকাল শনিবার ছিল, হাসনাত তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন। আর সেই পোস্টে এমন এক প্রশ্ন করেছেন যাকে তাকে না, দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এমন এক প্রশ্ন রেখেছেন তার কাছে, প্রধানমন্ত্রীর কাছে হাসনাত। সেই প্রশ্নের উত্তর দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কেন? পুরো বিএনপি মিলেও যদি চেষ্টা করে, বিএনপির যত রকমের থিঙ্ক ট্যাঙ্ক আছে, যারা নিজেদের বিশেষজ্ঞ মনে করেন, বিএনপি বিশেষজ্ঞ, তো তারাও যদি সবাই মিলে চেষ্টা করেন, এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে না। আসলে উত্তর দিতেই পারবে না তারা। এই প্রশ্নের কোনো উত্তর হয় না, উত্তর নেই। তো এই প্রশ্নের উত্তরে যেসব সত্য বেরিয়ে আসবে সেটিকে আমরা বলি ইনকনভিনিয়েন্ট ট্রুথ। তো ইনকনভিনিয়েন্ট ট্রুথ সবসময় প্রকাশ করা যায় না। এটি কখনো কখনো বিধ্বংসী হয়, আত্মঘাতী হয়, আরও নানা রকম সমস্যা যুক্ত থাকে এর মধ্যে। তাই আমরা এই সত্যগুলোকে, যেই সত্য আমরা জানতে চাই কিন্তু এখনও প্রকাশিত হয়নি, ভবিষ্যতে কখনো প্রকাশিত হবে বলে আমরা আশা করি, সো এমন সত্যগুলোকে আমরা ইনকনভিনিয়েন্ট ট্রুথ হিসেবেই ডাকব। আর দেখি হাসনাত কতটা ইনকনভিনিয়েন্ট করে তুললেন সিচুয়েশন আমাদের প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমানের জন্য, এবং বিএনপির বা এই বিষয়ে কী বলবার আছে, আদৌ আছে কি না, আর সর্বোপরি হাসনাত কি বলেছেন এক নজরে একটু দেখে আসি তার পোস্ট, তারপর আসছি বিশ্লেষণে। এবং এপিসোডের শেষ পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন সেই প্রত্যাশায় আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন সে অনুরোধও থাকছে। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাহলে বিশেষ অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। তো শুরু করছি, কথা না বাড়িয়ে হাসনাত আবদুল্লাহর পোস্টে ঢুকে যাচ্ছি সরাসরি। তো হাসনাত বলেছেন, 29 নভেম্বর তারেক রহমান বলেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তার দেশে ফেরা আর কার কার সিদ্ধান্তের উপর নির্ভর করে তা তিনি তখন কিংবা এখনও স্পষ্ট করেননি। কিন্তু 25 ডিসেম্বর যাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে তিনি দেশে ফিরেছেন, দলের অনেকের দ্বিমত থাকা সত্ত্বেও, গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের পেছনে তাদের সিদ্ধান্তের কোনো প্রভাব রয়েছে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অন্য অনেকের প্রভাবের উপর নির্ভর করেছে, ঠিক তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তিনি তাদের দ্বারা প্রভাবিত? জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন যাদের আমরা চিনি না? বরাবরের মতোই বক্তব্য খুব সংক্ষিপ্ত, কিন্তু এর প্রভাব, এর বিশ্লেষণ, এর ভাব সম্প্রসারণ, এর তাৎপর্য অনেক গভীর, অনেক প্রসারিত, অনেক বিশাল। প্রিয় দর্শক শ্রোতা, হাসনাত এরকমই করেন, সংক্ষিপ্ত কোনো কথা বলেন, তো সেই কথার তাৎপর্য অনেক বড় হয়, অনেক কিছুই হয়, দেখতে পাচ্ছি আমরা। আর জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম প্রিয় মুখ হয়ে উঠেছেন আমাদের হাসনাত আবদুল্লাহ। শুরু থেকেই কোনো কিছুর সঙ্গে আপোষ করতে তাকে দেখিনি, কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, স্পষ্টবাদী, মনে যা আছে খোলাখুলি বলে ফেলেন। তো এখন মূল কথায় ফিরে আসি। তো এই তারেক রহমান সাহেবের তখনকার সেই বক্তব্য যে এই পরিস্থিতিতে মায়ের স্নেহ স্পর্শ পাবার আগ্রহ বা আকাঙ্ক্ষা প্রত্যেক সন্তানেরই থাকে। আমাকেও কিন্তু তখন তারেক রহমানের সেই বক্তব্য আপ্লুত করেছিল, আমিও স্মৃতিকাতর হয়েছিলাম, আপনারাও অনেকে হয়েছেন। আর আমরা মানুষ হিসেবে এইটি স্বাভাবিক।
যে কোনো পরিস্থিতিতে অন্য কারো দুঃখ কষ্ট দুর্দশা দেখলে আমরা স্মৃতিকাতর হই, আমরা দুঃখ ভারাক্রান্ত হই, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এটি তো স্বাভাবিক, এটি মানবিক বৈশিষ্ট্য। তো আমারও হয়েছে, আপনাদের অনেকের হয়েছে। তো হাসনাত আবদুল্লাহ যে প্রশ্ন করেছেন, প্রশ্নটি অত্যন্ত উইটি, মানে বুদ্ধিদীপ্ত, সত্যিকার অর্থে বুদ্ধিদীপ্ত। কারণ তখন তারেক রহমান সাহেব বলেছিলেন যে আমার দেশে ফেরা শুধু আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে আরও অনেক কিছুর উপর বা অনেকের উপর, এরকমই আমরা বুঝতে পেরেছি সেই বক্তব্য থেকে। তো সেই অনেকের মধ্যে কারা কারা ছিলেন, কারা কারা তার দেশে ফেরার সিদ্ধান্তকে তখন প্রভাবিত করতেন, এবং একটি সময় নিশ্চয়ই সেই মহলের কাছ থেকে তারেক রহমান সাহেব গ্রিন সিগন্যাল পেয়েছিলেন, আর সেই গ্রিন সিগন্যাল তাকে দেশে আসতে দিয়েছে। অর্থাৎ দেশে আসবার ক্ষেত্রে তিনি পুরোপুরি স্বাধীন ছিলেন না। তখন কিন্তু এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, কিছু সময়ের জন্য হলেও পুরো দেশের মানুষকে ভাবিয়েছে যে সেই মহলটি কে বা কারা, কোনো সরকারের, কোনো দেশের ডিপ স্টেট, তারা কারা, কারা তাকে আসতে দিচ্ছে না। তিনি দেশে আসবেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, পররাষ্ট্র উপদেষ্টা তখন বলেছিলেন যে তিনি দেশে আসলে 24 ঘন্টার মধ্যে তার পাসপোর্ট হয়ে যাবে, তার ট্রাভেল ডকুমেন্ট হয়ে যাবে। তো সরকার আসতে দিচ্ছেন, যেই দেশে আসবেন সেই দেশে কোনো সমস্যা নেই, সরকার পাসপোর্ট দিচ্ছে, আসবেন তিনি, কোনো এয়ারলাইন্সের টিকিট কাটবেন, মাঝখানে তো আমরা আর কোনো প্রতিবন্ধকতা দেখি না, সাদা চোখে দেখতে পাবার কথা না। বাট তার বক্তব্য থেকে মনে হলো তার হাত পা বাঁধা, সব সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তিনি স্বাধীন নন। তো তারপর তিনি দেশে আসলেন নানা ডামাডোলে, আমরা সেই প্রসঙ্গটি ভুলেই গিয়েছিলাম। আর সর্বোপরি তার আসবার পরপরই কিন্তু দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তো সেই শোকে আমরা সেই সব প্রসঙ্গ আর নিয়ে আসিনি, আলোচনায় সেগুলো আসেনি। তো কিছুদিন পর হলো হাসনাত সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তুলেছেন। এটি কিন্তু সত্যিকার অর্থে আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ, দেশের জন্য গুরুত্বপূর্ণ, দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আপাত দৃষ্টিতে এই প্রশ্নটি ইনসিগনিফিকেন্ট মনে হতে পারে, তাৎপর্য কম বা তাৎপর্য নেই এমন মনে হতে পারে, কিন্তু আসলে না। এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে গভীর কতগুলো আরও প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। তো এখন কথা হলো যে যেই মহলটি তাকে দেশে আসতে দেননি, বা যেই মহলের অনুমতি নিয়ে বা যেই মহলকে কনভিন্স করে তিনি দেশে আসতে পেরেছিলেন, সেই মহল কি এখনও তারেক রহমানের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত যে কার্যাবলী আছে, ডে টু ডে অ্যাফেয়ার্স, এই কার্যাবলীতে কি সেই মহল হস্তক্ষেপ করছে? সেই মহলের সিদ্ধান্ত দ্বারা কি প্রধানমন্ত্রী প্রভাবিত হচ্ছেন? যদি হন, তাহলে সেই মহল তো নিশ্চয়ই কোনো পজিটিভ শক্তি না। কোনো পজিটিভ শক্তি তারেক রহমানকে তার নিজের মাতৃভূমি থেকে দূরে সরিয়ে রাখতে চাইবে না। যদি চায় তাহলে সেটি পজিটিভ শক্তি না, সেটি ইতিবাচক কোনো মহল না, নেতিবাচক অন্ধকারের কোনো কানেকশন। তো সেইটিকে আমরা ভালো চোখে দেখছি না। তাহলে এখনও যদি সেই মহল তারেক রহমান সাহেবের উপর প্রভাব বিস্তার করতে পারে বা করছে, তাহলে সেইটি আমাদের জন্য বিশাল বিপজ্জনক একটি বিষয়, জাতির জন্য, দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য। তো এই প্রশ্নটি কিন্তু হাসনাত আবদুল্লাহ করেছেন সহজভাবে, বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিনি করেছেন। তো এই প্রশ্নের উত্তর তিনি খুঁজেছেন তার এই পোস্টে। তিনি বলেছেন তারা কারা যাদের আমরা চিনি না। আচ্ছা, তো এখন কথা হলো সেইটি অনেক কেউ থাকতে পারেন তার পেছনে, এই সব কিছুর পেছনে একাধিক ব্যক্তি থাকতে পারেন, কলকাঠি নাড়ছেন। আবার অনেকের ধারণা যে একজন দুজন ব্যক্তি যারা এই সরকারি আছেন তারা কলকাঠি নাড়ছেন, তারা তারেক রহমানের মঙ্গল চাচ্ছেন না, তারা বিএনপি সরকার লং লাস্টিং হোক, টার্ম পুরো করতে পারুক সেটি চাচ্ছেন না, তারা উপরে উপরে বিএনপি সরকারের জন্য অনেক কথা বলছেন, অ্যাগ্রেসিভ ভূমিকা নিচ্ছেন বিভিন্ন ইস্যুতে, অ্যাগ্রেসিভ কথা বলছেন এবং গণ ইচ্ছার বিপরীতে দাঁড়াচ্ছেন বিভিন্ন বিষয়ে। বিএনপিকে কিংবা তারেক রহমানকে বিপ্লবী দেখাতে গিয়ে, বিএনপির জোশ দেখাতে গিয়ে, বিএনপির শক্তি সামর্থ্য এখন কতটা বেড়েছে এইটি জনগণের সামনে তুলে ধরতে গিয়ে তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছেন কিংবা নিচ্ছেন ক্রমাগত। সেই বিষয়টি আমাদের চোখের সামনে কিন্তু ফুটে উঠেছে, আমরা কিন্তু দেখছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি দুঃখিত, আমি যে রুমে বসে এই রেকর্ড করছি শুনতে পেয়েছেন একটি বিকট শব্দ। কোনো ইয়াংস্টার, কোনো ধনীর আদরের দুলাল, অবৈধ টাকা যার বাবা কামান, সেই কালো টাকার মালিক কেউ ছেলেকে আদর করে মোটরসাইকেল কিনে দিয়েছে।
তো ছেলে সেই মোটরসাইকেলের ব্র্যান্ড শো করছে আমাদের, কত শব্দ করে যেতে পারে রাস্তা দিয়ে, কত মানুষকে বিরক্ত করতে পারে, সেই চেষ্টাটি হয়তো করছে। যাক, আমরা ভুলে যাব বিষয়টি। তো এখন কথা হলো, সেই প্রশ্নগুলোর উত্তর এই দেশের মানুষের কিন্তু আসলে জানতে ইচ্ছে করে, কৌতূহল অনেক মানুষের মধ্যে এখনও আছে। তো হাসনাত আব্দুল্লাহ নতুন করে আমাদের সেই পুরনো কৌতূহল আবার জাগিয়ে তুললেন। তো তারেক রহমান সাহেব, আমি আগেই বলছিলাম এই প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য কঠিন হবে, কারণ এইটি ইনকনভিনিয়েন্ট ট্রুথ। যেই সত্য বেরিয়ে আসবে সেটি ইনকনভিনিয়েন্ট তার জন্যে, তার পার্টির জন্যে। তারপরেও আমাদের এদেশের নাগরিক হিসেবে আমাদের মধ্যে শঙ্কা থেকে যাবে যে তারেক রহমান কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন কিনা, আগের সেই মহলটি তার উপর এখনও প্রভাব বিস্তার করছে কিনা, কিংবা আরও সিরিয়াসলি যদি বলতে হয়, তারেক রহমানকে কেউ ব্ল্যাকমেল করছে কিনা, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে দিয়ে কোনো অপ্রিয় কাজ, দেশ বিরোধী কাজ, জনস্বার্থ বিরোধী কাজ তাকে দিয়ে কেউ করাবার চেষ্টা করছে কিনা, করিয়ে নিচ্ছে কিনা। কারণ এখন কিন্তু তারেক রহমানকে আমরা দুরকমভাবে দেখতে পাই। পজিটিভ তারেক রহমানকে দেখতে পাই যখন দেখি তিনি পশ্চিমী গণতন্ত্রের, ওয়েস্টমিনিস্টার স্টাইল গণতন্ত্রের পথে হাঁটছেন, কখনো কখনো ছোট ছোট স্টেপ নিতে দেখি, আমরা উদ্বেলিত হই, আমরা খুশি হই। যেমন তিনি বলে দিয়েছেন আমাকে মাননীয় বলা যাবে না, চমৎকার। তিনি বলে দিয়েছেন আমার ছবি দিয়ে রাস্তাঘাটে সেখানে বিলবোর্ড লাগানো যাবে না, তিনি গাড়ি থামিয়ে সেই বিলবোর্ড সরিয়ে দিয়েছেন নিকট অতীতে। তো এরকম আরও কিছু বিষয় প্রটোকল কমিয়ে দিয়েছেন, রাস্তাঘাট বন্ধ করে বাঁশি বাজিয়ে জনগণকে বিরক্ত করে তিনি চলাফেরা করছেন না, নীরবে নিবৃত্তি চলাফেরা করছেন, অর্ধেকেরও কম প্রটোকল নিয়ে আগের সরকারগুলোর চাইতে, সরকার প্রধানের চাইতে। এবং শুধু তাই না, ট্রাফিক আটকাচ্ছেন না, তিনি অন্য 5-10 জনের মতোই যাচ্ছেন, ট্রাফিক সিগন্যাল পড়লে বা জ্যাম লেগে গেলে তার গাড়িও অন্যদের গাড়ির মতো রাস্তায় আটকে যাচ্ছে। তো এই যে কাজগুলো তিনি করছেন খুবই প্রশংসনীয়, আমি ব্যক্তিগতভাবে আপ্লুত এবং খুবই প্রশংসা করি। অনেকে হয়তো বলবেন এগুলো ছোটো ছোটো কাজ, এগুলো আই ডোন্ট কেয়ার। আই ওয়াশ হলেও ভালো, প্রত্যেকটি ছোট কাজের মূল্য আছে, সেটিকে মূল্যায়ন করতে হবে। তাই আমি মূল্যায়ন করি এবং আপনারা অনেকে করেন, আমি বিশ্বাস করি। তো এইটি এক তারেক রহমান, ছোট ছোট বিষয়ে আপ্লুত হন, অনেকের দুঃখ কষ্টের কথা শুনেন, এগুলো আমরা নিয়তই দেখছি। তো এগুলো ভালো কাজ, চমৎকার কাজ। সদ্যই নিজের কন্যাকে নিয়ে মুভি দেখে আসলেন, আমার কাছে ভালো লেগেছে বিষয়টি, চমৎকার লেগেছে। প্রধানমন্ত্রী আমি বিশাল কিছু কি হনুরে এই হামবরা ভাব নিয়ে বসে থাকেননি, মুভি দেখতে ইচ্ছে করেছে, 5-10 জন নাগরিকের মতো গিয়ে মেয়েকে নিয়ে মুভি দেখে এসছেন, চমৎকার। এতে সমালোচনার কিছু দেখছি না, এবং কেউ করলে সেটি বোকামি হবে, নির্বুদ্ধিতার পরিচয় হবে। চমৎকার কাজ করেছেন আমি বলবো। তো এই জাতীয় কাজগুলো প্রশংসনীয়, কিন্তু এর বাইরে জনস্বার্থ বিরোধী যে কাজগুলো বর্তমান সংসদে হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি এবং বিএনপির সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, গণভোটকে তারা অস্বীকার করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আছি বলছে, আবার যে কাজ করছে বিপরীত কিছু সেটি প্রমাণ করছে। তো এই দ্বিচারিতা, এই দ্বিমুখী অবস্থান, এই সব কিছু আমাদের বিব্রত করে, আমাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় যে আমরা তারেক রহমানকে, আমাদের প্রধানমন্ত্রীকে কীভাবে মূল্যায়ন করব, জনগণের পক্ষের শক্তি নাকি জনগণের বিপক্ষের শক্তি। তাহলে অর্ধেক পাচ্ছি, এখন একজন স্প্লিট প্রধানমন্ত্রীকে পাচ্ছি, স্প্লিট তারেক রহমানকে পাচ্ছি। আমি আশা করব তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী, নিজেকে কোনো একদিকে প্রমাণ করবেন, এবং সেইটি আমরা আশা করব পজিটিভ তারেক রহমানকে আমরা দেখতে চাই সব জায়গায়, সবভাবে। তাকে মনে রাখতে হবে জনস্বার্থের পক্ষে দাঁড়াতে হবে। কে কি বলল না বলল কিচ্ছু আসে যায় না, কে কত বড় সংবিধান বিশেষজ্ঞ, কে কটা বই পড়েছে, সেই বইয়ের দাপট দেখাচ্ছে মাঝে মধ্যে, পৃষ্ঠা গুনছে, পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছে, এত কিছু আসে যায় না। অনেক পণ্ডিতকে আমরা অনেক কুকর্মের সঙ্গে যুক্ত থাকতে দেখেছি, তখন তার পাণ্ডিত্যের 1 পয়সা কোনো দাম থাকে না, নিজের কোনো কাজে আসে না, দেশের কোনো কাজে আসে না। নিজের কাজে আসে, জেলখানায় জায়গা হয় শেষ বয়সে, কিংবা মবের শিকার হতে হয়, গণধিকৃত হতে হয়। তো তারেক রহমান সাহেব, কোনো বিশেষজ্ঞের পরামর্শ আপনার শুনবার দরকার নেই প্রিয় প্রধানমন্ত্রী, কারো অঙ্গুলি হেলনে আপনার সিদ্ধান্ত নেবার দরকার নেই। আপনি সৎ থেকে জনস্বার্থকে মাথায় রেখে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি ঠিক জায়গায় থাকবেন, ঠিক রাস্তায় থাকবেন, দেশ সঠিক পথেই চলবে। এবং আপনার আন্তরিকতা আমরা যখন রিয়েলাইজ করতে পারবো, আপনার দেশপ্রেম আমরা যখন সত্যিকার অর্থে বুঝতে পারবো, দেশের মানুষ যখন বুঝতে পারবে, তখন আপনার কোনো বিশেষজ্ঞ দরকার হবে না, কোনো নির্দিষ্ট লোকের অঙ্গুলি হেলনে আপনাকে চলতে হবে না, কারো কথা আপনাকে মানতে হবে না। আমরা জানি না যেসব কথা শুনছি যে আপনি কারোর সঙ্গে সই করেছেন, চুক্তি সই করেছেন, কমিটমেন্ট করেছেন, দরকার নেই। করেও যদি থাকেন, সেগুলো নষ্ট ছিল, খারাপ ছিল, সেগুলো অবৈধ ছিল, অনৈতিক ছিল, সেগুলো আপনার মানবার দরকার নেই। কারণ আমরা এখন আপনার পক্ষে, দেশের মানুষ আপনার পক্ষে থাকবে। আপনি যদি জনগণের পক্ষে থাকেন, দেশের পক্ষে থাকেন, সেই কুচক্রীদের,
এবং সেই নেগেটিভ শক্তিকে আমরা সবাই মিলে পরাজিত করতে পারবো, এবং সেই ক্ষেত্রে আমরা আপনার পাশে থাকবো। সো আপনি থাকুন আমাদের পাশে, জনগণের পাশে, দেশের পাশে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবেন।